সুন্দর মুরগিগুলো চড়ছে, আর এই মুরগিগুলোর ডাকেই কিন্তু আমাদের ঘুম ভাঙলো সকালে। আর এই যে সাদা সাদা এখানে দেখুন, এগুলো সব বরফ জমে রয়েছে, সব এগুলো বরফ। আর আরেকটা জিনিস দেখাই, দেখুন এখানে টেন্ট রয়েছে, মানে যারা কিন্তু ট্রেকিং করে সান্দাকফু যায় তাদের জন্য কিন্তু টেন্টের ব্যবস্থা এখান থেকে মানে করা হয়, টেন্ট এখান থেকে তাদের জন্য পাওয়া যায়। দেখুন চারিদিকে কত শিশিরগুলো সব বরফ হয়ে রয়েছে, এত কম টেম্পারেচার, -4 ডিগ্রি টেম্পারেচার, তো শিশিরগুলো বরফ হয়ে যাওয়া তো খুব স্বাভাবিক। এই যে যত সাদা সাদা দেখতে পাচ্ছেন এগুলো সব বরফ। আর কালকে রাত্রে আপনাদের ভালো করে দেখাতে পারিনি, এই যে এটা হচ্ছে কি আমাদের কটেজ, এটা দুটো ঘর আছে এখানে, ওপাশে একটা আছে আর এপাশে একটা আছে। আমরা এপাশের ঘরটাতে আছি, পুরোটাই কাঠের, কিছুটা সিমেন্টের আছে নিচটুকু, মানে বেসটা সিমেন্ট দিয়ে করা নিচের, তারপরে পুরোটাই কাঠের। আর ওই দিকে আমরা ট্রেক করে এখন যাব একটু পরে ফ্রেশ হয়ে। গরম গরম চা ঘরেই দিয়ে গেলেন ওনারা, কারণ এত ঠান্ডা আর আমার বাইরে বেরোতে ইচ্ছে করছে না। একবারে যখন বেরোবো তখন ব্রেকফাস্ট করে ঠোরে একবারে বেরিয়ে যাব, কিন্তু চাটা ঘরে দিলেই মনে হয় যেন ভালো লাগে। তো এক বালতি গরম জলও দিলেন, কারণ পাইপের জলগুলো এখন পুরো জমে গেছে, মানে মুখ ধোয়া বা ফ্রেশ হওয়ার জন্য জল যে লাগবে সেই জল কিন্তু বেরোচ্ছে না ট্যাপ থেকে, তাই বলাতে এক বালতি গরম জল দিয়ে গেলেন মুখ ধোয়ার জন্য, আর আরও প্রয়োজনে ওনারা গরম জল দিয়ে যাবেন। তো সকালবেলা উঠে কিন্তু জলের সাংঘাতিক কষ্ট। এইটা হলো আমাদের টুমলিংয়ের হোমস্টে, এই যে এখানে আমরা রয়েছি, এই উপর দিকটা থেকে আমরা বেরিয়ে এলাম যেখানটা গাড়িটা দাঁড়িয়ে রয়েছে, আর এইটা হোমস্টে, আর নিচে এইদিকে কিচেন। আর আমরা এখন হাঁটতে বেরিয়েছি, আর এই দিকে দেখুন একটা মনাস্ট্রি রয়েছে, তো এই মনাস্ট্রিটাতে আমরা এখন যাব। এই রাস্তাটা থেকে ট্রেক করে এবার আমাদের মনাস্ট্রির দিকে উঠতে হবে। পারবে উঠতে? তো রাস্তার অবস্থা দেখুন। ও বাহ, দারুণ তো। জলগুলো জমে বরফ হয়ে যায়, সকালবেলায় জল পাওয়া যায় না, তো সেই কারণে দেখুন ট্যাঙ্কের পাশে আগুন রাখা আছে যাতে জল জমে না যায়। ভালো আইডিয়া। ওইদিকে দেখুন পিছন দিকে বরফ জমে রয়েছে, মানে যেই দিকগুলোতে রোদ ভালো পড়ছে না সেই দিকগুলোতে কিন্তু এখনো বরফ রয়েছে। বাহ, অনেকটা খাড়া কিন্তু। হলো ছোট্ট মনাস্ট্রিটা, আর এখান থেকেই পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। আর আমরা ওই নিচটা থেকে ওই দিকে হচ্ছে কি দেখুন লাল যেই শেডগুলো রয়েছে ওই দিকে আমাদের হোমস্টে, ওখান থেকে হেঁটে আমরা এই রাস্তা থেকে ট্রেক করে, দেখুন কতটা খাড়া রাস্তা আর বেশ উঁচু, তো এখান থেকে এসে ট্রেক করে আমরা এখানে এলাম। আর এটাই হচ্ছে ভিউ পয়েন্ট, এই যে এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা ক্লিয়ার দেখা যায় টুমলিংয়ের এই জায়গা থেকে। কিন্তু দুঃখের বিষয় দেখুন পুরোটা মেঘে ঢাকা। আর এই হচ্ছে কি এখানে মেন রাস্তা, ঢালাই রাস্তা। দেখুন এই রাস্তাটা থেকে সোজা রাস্তাটা চলে যাচ্ছে, দেখুন সোজা রাস্তাটা চলে যাচ্ছে। এই দিক থেকে আমরা সান্দাকফু যাব, এটা সান্দাকফু যাওয়ার রাস্তা। আর আরেকটা জিনিস দেখাই, দেখুন কত বরফ জমে রয়েছে। যেই দিকটা রোদের মানে যেই দিকটা রোদ পড়ছে না ঢাল, তো সেই দিকগুলোতে কিন্তু প্রচুর বরফ জমে রয়েছে, এখনো সেই জায়গার বরফগুলো গলেনি।
রডোডেন্ড্রন গাছ, প্রচুর রডোডেন্ড্রন গাছ আছে। দেখুন ওই দিকেও রয়েছে, চারিদিকেই রয়েছে মোটামুটি প্রচুর। আর এই রডোডেন্ড্রন গাছগুলোতে দেখুন কুড়ি এসেছে। যারা মার্চে আসবেন তারা এগুলো দেখতে পারবেন ফুলগুলো। পেছনে কি হচ্ছে বলুন তো, দেখুন গাড়ির ইঞ্জিন গরম করা হচ্ছে, কারণ এখন আমরা বেরোবো একটু পরে। এই যে যেমনটা বলেছিলাম আমরা ওনাদেরকে যে আমরা ওয়াই খাবো সকালে, তো এই গরম গরম ওয়াই, তার সাথে স্যুপ এক বাটি করে। আর এই হলো গিয়ে হোমস্টের কিচেন, যেটা ভালো করে কালকে আপনাদের দেখানো হয়নি। দেখুন কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো কিচেন। আর এখানে সব সময় কাঠকয়লায় আগুন জ্বলে, যেটা থেকে তাপ পাওয়া যায়, তাই এই কিচেনটা খুব গরম থাকে সব সময়। তো ঠান্ডা হয়ে যাবে। তাড়াতাড়ি খেয়ে ঝটপট বেরিয়ে যাই। बाय दीदी, फिर से मुलाकात होगा। হোমস্টের নাম হচ্ছে শেরপা পাসাং হোমস্টে। আর আমি হোমস্টের নাম ডেসক্রিপশন বক্সে আর ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, যদি কারোর প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনারা চেক করে নিতে পারেন। যাওয়ার আগে একজনের সাথে আলাপ করিয়ে দিই, এটা হলো ডালি, আর ওর আর একটা ভাই বা বোন কিছু আছে, ওর নাম কালী। তো এইবারে আমাদের গাড়িতে ওঠার পালা। এটা হলো টুমলিং চেকপোস্ট। আর এখানে হচ্ছে গিয়ে আমরা যে সিংঘালীলা ফরেস্টে ঢুকবো সেটার জন্য আমাদের টিকিট করাতে হবে। আর এখানে এই চেকপোস্টের টিকিট করানোর জন্য আধার কার্ড লাগবে, আধার কার্ড আর আধার কার্ডের জেরক্স লাগবে। দেখুন চারদিকে কেমন বরফ জমেছে। হলো কত নিল টিকিট? হ্যাঁ গাড়ি 480 টাকা, হ্যাঁ, আর পার হেড 200 400। আচ্ছা, গাড়ির 480 টাকা করে নেওয়া হয়, আর পার হেড 200 400। আচ্ছা একটা জিনিস বলি, এই সিংঘালীলা যে চেকপোস্টটা রয়েছে, টুমলিং যে চেকপোস্টটা রয়েছে সিংঘালীলা ন্যাশনাল পার্কে ঢোকার জন্য, এটার অল্টিটিউড কিন্তু 2980 মিটার। তো এবার আমরা আরো উপর দিকে যাব, তো গাড়িতে ওঠা যাক। এইগুলো সিংঘালীলা ন্যাশনাল ফরেস্ট। আমরা এবার সিংঘালীলা ফরেস্টে প্রবেশ করলাম। আচ্ছা এই যে পাশটা, এই পাশটা কিন্তু ইন্ডিয়ার মধ্যে পড়ছে, আর এই বাদিকটা পুরোটাই নেপালের মধ্যে পড়ছে। আমরা যেই রাস্তা থেকে যাচ্ছি সেই রাস্তাটা কিন্তু নেপালের রাস্তা। রাস্তার পরিস্থিতি দেখুন। এই যে পাথরের যে রাস্তাটা, এই রকম রাস্তা, তো এই রাস্তাটা কিন্তু পুরোটা গৌরীবাস পর্যন্ত যাবে। দেখুন ভালো করে ভিডিও নিতে পারছি না, রাস্তার এমন অবস্থা, এতটাই ঝাঁকুনি হচ্ছে, পুরো পাথরের রাস্তা। এখান থেকে গৌরীবাস কত দূর? হ্যাঁ 2.5। রাস্তা দেখে বুঝতেই পারছেন আশা করি যে কি পরিস্থিতি হচ্ছে গাড়ির ভিতরে। এটা যেহেতু নেপালের মধ্যে পড়ছে, তো সেই কারণে আমাদের এখানে এন্ট্রি করতে হবে। পেছনে দেখুন যে অফিসটা রয়েছে, আমার হাজবেন্ড আর ড্রাইভার দাদা গেলেন।
এই সোজা যে সাদা রাস্তাটা দেখা যাচ্ছে, এই রাস্তাটা থেকে এখন আমরা উঠবো। আর এই দিকটা হচ্ছে গিয়ে পুরো, এই বাঁ দিকটা হচ্ছে গিয়ে পুরো নেপাল, আর এই ডান দিকটা পুরো ইন্ডিয়া। রাস্তার খালি কন্ডিশন দেখুন কিভাবে যাচ্ছি আমরা। बाबा वो वाला रास्ता बंद है। सीधा वही रास्ता से जाना पड़ेगा हम लोग, सामने को जाने का रास्ता वही है। अरे এখান থেকে নামবে কি করে? ও বাদিকে। गौरीबास। हाँ, आप लोग वहाँ पर एंट्री कीजिए। তো এই হলো গৌরীবাস। এখানেও বেশ কিছু হোমস্টে রয়েছে যেখানে থাকা যেতে পারে, অনেকেই থাকেন এখানে। আর এখানেও আমাদের চেকিং করাতে হলো। আর বলি, এইখানে গৌরীবাস আসার দুটো রাস্তা আছে। এই যে আমার পেছনে যে ভালো রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কি ইন্ডিয়ার রাস্তা। আর এই দিকে একটা রাস্তা আছে, দেখুন একটু খারাপ রাস্তা। এই রাস্তাটা হচ্ছে গিয়ে নেপালের রাস্তা। আমরা নেপালের রাস্তা হয়েই আসলাম, কারণ ড্রাইভার দাদা আমাদের এই রাস্তা থেকে নিয়ে এলেন। এই ইন্ডিয়ার যে রাস্তাটা রয়েছে, ভালো রাস্তাটা পিচের, এই রাস্তায় কিন্তু প্রচুর বরফ রয়েছে। আর এই বরফের কারণে কিন্তু গাড়ির চাকা স্কেট করার প্রচুর পসিবিলিটি রয়েছে। সেই কারণে রিস্ক না নিয়ে দাদা আমাদেরকে এই রাস্তা থেকেই আনলেন। তো সময়টা একটু বেশি লাগলো, আর জার্নিটাও খুব বেশি হলো, কারণ নেপালের রাস্তাটা কিন্তু একদম ভালো নয়। তো এরপরে আরও খারাপ রাস্তা রয়েছে, অলরেডি আমরা এক্সপিরিয়েন্স করতে শুরু করে দিয়েছি খারাপ রাস্তা। এই যে দেখুন, এই যে ভালো রাস্তাটা, এটা হচ্ছে কি ইন্ডিয়ার রাস্তা। আর এই দিক থেকে একটা রাস্তা যাচ্ছে, এই গাড়িটার পেছন দিক থেকে দেখুন একটা খারাপ পাথরের রাস্তা, এটা হচ্ছে কি নেপালের রাস্তা। আর এই পোর্শনটা কিন্তু পুরোটাই ইন্ডিয়ান আর্মির আন্ডারে রয়েছে। এই যে এখানটায় আমাদের ইন্ডিয়ান আর্মির, এখানে ফটো তোলার নিষেধ রয়েছে, তাই তুলতে পারছি না। তো এখানে আমাদের চেকিং করাতে হলো ইন্ডিয়ান আর্মিকে দিয়ে। আর এই পাশটা কিন্তু পুরোটা নেপালের মধ্যে পড়ছে। এই যে এই দোকান টোকানগুলো সবটাই নেপালের মধ্যে পড়ছে। তো আমরা এখানে থুকপা অর্ডার দিয়েছি, থুকপা খাবো বলে এখন। আর আরেকটা জিনিস বলি, বরফের রাস্তার ক্ষেত্রে, মানে যেখানে বরফ জমার সম্ভাবনা থাকে বা বরফ জমে, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু পাথরের রাস্তাই বেস্ট। কারণ পাথরের রাস্তায় কিন্তু চাকা বা গাড়ির চাকা স্কেট করার সম্ভাবনা অনেক কম থাকে, আর বরফ তাড়াতাড়ি গলে যায়। তো সেই কারণেই কিন্তু ড্রাইভার দাদা আমাদের এই রাস্তা থেকেই নিয়ে আসলেন। এই আমাদের গরম গরম থুকপা, চলো নিয়ে নাও। আজকে আর মোমো নিলাম না, আমি কিন্তু ভীষণ মোমো লাভার, কিন্তু আজকে আমার মনে হলো এই থুকপাটাই খাওয়াটা দরকার। পেটটাও বেশি ভরবে, আর স্যুপটাতে কাজও দেবে, শরীরটা গরম হবে। উপর থেকে যেই রাস্তাটা দেখা যাচ্ছিল আমি দেখালাম আপনাদেরকে, তো এটাই হচ্ছে গিয়ে সেই রাস্তাটা। গৌরীবাসের পর থেকে এই রাস্তাটা এখন আপাতত কিছুক্ষণ, মিনিট 15 মতন এই রাস্তাটা ভালো থাকবে। এরপরে আবার সেই একই রকম কন্ডিশনে ফিরে যেতে হবে। তো এই মুহূর্তে তো ভালো রাস্তাই আছে, প্রচুর বাঁক, প্রচুর। রাস্তায় যাওয়ার পথে চোখে পড়লো, এগুলোই কি রেড পান্ডা? তাহলে এটা কি? মল চাপড়া, আচ্ছা। দেখুন রাস্তায় যাওয়ার পথে
ফরেস্টে চোখে পড়লো এগুলো পান্ডার ছোট ভাই, মল চাপড়া বলে এগুলোকে। তো এই হলো কালাপাখড়ি, যেটাকে খুব পবিত্র লেক হিসাবে চিহ্নিত করা হয়। আমরা 10টার সময় টুমলিং থেকে স্টার্ট করেছিলাম, আর এই কালাপাখড়ি এসে পৌঁছতে আমাদের 12টা 10 বাজলো। পুরো 2 ঘন্টা 10 মিনিট। ঠান্ডায় সমস্ত জল জমে গেলেও এই লেকের জল কখনো জমে না, কারণ এটা ভীষণ পবিত্র লেক। যত স্পিরিচুয়াল কাজ নেপালিদের এই লেকের জলে হয়ে থাকে। পোখরি অর্থাৎ লেক, তো এই লেকের নাম কালাপাখড়ি কারণ এর জল বা এই লেকের জলের রং হচ্ছে গিয়ে কালো, সেই কারণে এই লেককে কালাপাখড়ি বলা হয়। আর আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, দেখুন এইখানে তারপরে ওই দিকটাতে বেশ কিছু ওয়াটার লিলি প্লান্ট রয়েছে। ওয়াটার লিলি বলতে হচ্ছে কি শাপলা জাতীয় যেই ফুলগুলো হয়, জলের মধ্যে যেই ফুলগুলো হয় সেইগুলোকেই ওয়াটার লিলি বলা হয়। আর চারিদিকে শুধু মেঘের আনাগোনাটা দেখুন, কি পরিমাণ মেঘ চারিদিকে। আমাদের গাড়ি ওই দিকে দাঁড়িয়ে রয়েছে, আমরা এই লেকটা ঘুরে ওই দিক থেকে গিয়ে উঠবো। সেখানে নেপালে ঢোকার জন্য 50 টাকা করে টিকিট লাগবে, মাথা পিছু 50 টাকা। তো এটা নেপালের রোড চার্জ, তাই তো? নেপালে ঢোকার জন্য নেপালের রোড চার্জ। নামতে হবে, গাড়ি উঠছে না, এতই চাকা স্কিড করছে, ভয়ও লাগছে। দেখে দেখে, হ্যাঁ পিছনে দেখো তো একটু, পিছনে দেখো রাস্তা ঠিক আছে তো? ঠিক আছে। দেখে দেখে, হ্যাঁ সামনে যেই ল্যান্ড রোভারটা রয়েছে ওই গাড়িটা খারাপ হয়ে গেছে, আর সেই কারণে এই যে আমাদের পেছনের গাড়িটা, পরের গাড়িটা, এটা আমাদের গাড়ি, আর ওই সামনের গাড়িটা খারাপ হয়ে গেছে। তো যেহেতু রাস্তা ভীষণ সরু, তো একটা গাড়ি পাস না হলে আরেকটা গাড়ি পাস হতে পারে না। তো সব গাড়ি পরপর দেখুন পিছনে দাঁড়িয়ে গেছে, পেছনে পরপর সব গাড়িগুলো দাঁড়িয়ে গেছে। তো ওই গাড়িটা ঠিক করার প্রসেস চলছে। আমাদের ড্রাইভার দাদা, বাকি সমস্ত ড্রাইভার দাদারা নেমেছেন গাড়িটা ঠিক করার জন্য, সবাই হাতে হাত লাগিয়ে গাড়ি ঠিক করছে। আর আমরা এখন বাইরে বেরিয়ে বাইরেটা একটু এনজয় করছি। প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা।
আর শুধু মেঘ। একটা জিনিস আমি আপনাদেরকে সাজেস্ট করব, যদি সম্ভব হয় ল্যান্ড রোভারেই আসার চেষ্টা করুন। হয়তো বোলেরোতে আসলে জার্নিটা অনেক কমফোর্টেবল হয়, কিন্তু বোলেরোর থেকে ল্যান্ড রোভার অনেক বেশি ভালো, অনেক ভালো। এই যে এখানকার যে রাস্তা, এই রাস্তাতে কিন্তু অনেক ভালো সার্ভিস দেয় কিন্তু ল্যান্ড রোভারই। আর তার থেকেও ভালো হয় যদি ট্রেক করে আসা সম্ভব হয়, কারণ মনে হচ্ছে না হাত পা কিছু আস্ত আছে, গোটা আছে। যা কষ্ট করে আসতে হলো আমাদের, আর ল্যান্ড রোভারে তো আরও বেশি কষ্ট। কিন্তু মাঝখানে রাস্তায় আমাদের গাড়ি কিন্তু অনেকবার আটকে গেছে, সেই রকম গ্রিপ কিন্তু পায় না বোলেরো। তো যাই হোক, চেষ্টা করবেন অবশ্যই ল্যান্ড রোভারে আসার। আর সময় বেশি থাকলে, শরীরের কন্ডিশন যদি ভালো থাকে, সেক্ষেত্রে ট্রেক করে আসার চেষ্টা করুন। এই হলো সেই বিখ্যাত সানরাইজ হোটেল। প্রচুর গাড়ি এসে দাঁড়িয়েছে, আর এই সানরাইজের সামনে থেকে ভিউটা দেখুন। আকাশ খুব একটা ক্লিয়ার নেই এখন, প্রচুর মেঘ রয়েছে আকাশে। তো এই যে সানরাইজে আমাদের রুম, 102 নম্বর রুম। আর আমাদের রুম কিন্তু গ্রাউন্ড ফ্লোরে। দেখুন এখানে দুটো বেড, একটা বড় বেড আছে, দুজন ভালোভাবে শুতে পারবে, তিনজনও শোয়া যায়। আর এখানে একটা বেড আছে সিঙ্গেল, আর এখান থেকে জানালা রয়েছে। আমাদেরকে নিচতলাতেই ঘর নিতে হয়েছে, কারণ উপরতলায় কোনো ঘর ছিল না। আমরা খুব সমকালে, মানে ভীষণ মানে কম সময়ে আমরা ঘরটা বুক করেছি, যেই কারণে আমরা ওপরতলায় কোনো ঘর পাইনি। নিচে একটাই ঘর ফাঁকা ছিল, এই ঘরটা, তাই এই আমাদের কাছে কোনো অপশন ছিল না, এই ঘরটাই নিতে হয়েছে। এখানে গরম জল আছে এগুলো খাওয়ারের জন্য, আর এই দিকে বাফেট রয়েছে, সব সেলফ সার্ভিস। প্রাইস, আর এখানে পাতলা করে ডাল। এরপরে কি আছে, নিশ্চয়ই ডিমের কারি, না সবজি, সব সবজি। এগ চিকেন ফিশ কিছু নেই, জিজ্ঞেস করতে হবে। আর ওইখানে স্যালাড আছে না? আর এখানে আচার আছে, পাঁপড় আছে। তো এই হলো কমপ্লিট লাঞ্চ। এখানে একটা পাতলা সুন্দর রসুন পেঁয়াজ লঙ্কা ফোড়ন দিয়ে একটা ডাল আছে, স্যালাড আছে, আর এখানে একটা বেগুন আলু দিয়ে একটা সবজি, আর এখানে বিনস আর আলু দিয়ে একটা সবজি, আচার আছে, ভাত আছে, দু রকমের আচার আছে, আর ওদিকে পাঁপড় আছে, আর ডিমের অমলেট। তো কথা না বাড়িয়ে খাওয়া শুরু করে দিই। এই যে সোজা রাস্তাটা যাচ্ছে এইভাবে, এই সোজা রাস্তাটা আলের দিকে যাচ্ছে। এখান থেকে প্রায় 1.5 কিলোমিটার রাস্তা আল। তো কতটা আমরা যেতে পারবো জানি না, যেটুকু যেতে পারবো যাওয়ার চেষ্টা করব। দেখুন কত বরফ জমে রয়েছে, প্রচুর বরফ পড়েছে। আর যত মেঘ আসছে তত স্নোফল হবে, কিন্তু অলরেডি পড়ছে, কিন্তু খুব ছোট ছোট পড়ছে। শুধু মেঘ দেখুন। প্রচুর বরফ। শুধু বরফ আর বরফ।
আমরা আর আল পর্যন্ত ওঠার রিস্ক নিতে পারছি না, কারণ এক তো রাস্তার অবস্থা খুব খারাপ, প্রচুর বরফ হয়ে রয়েছে, প্রচুর মেঘ, মানে বেশি দূর পর্যন্ত ভালো করে দেখা যাচ্ছে না। আর সব থেকে বড় কথা, অনেকটা উঠে আমরা এসেছি, প্রায় কাছাকাছি, কিন্তু ভাল্লুকের ডাক শোনা যাচ্ছে। তো আমাদের সাথে একটা সঙ্গীও আমরা পেয়েছি, তো সেই কারণে রিস্ক নিয়ে তো ওনারা বারুইপুর থেকে এসছেন, 10 জনের একটা টিম, বাকি সব মেম্বার সানরাইজেই রয়েছেন। তো আমাদের সাথে মানে আমরা সাহস করে 3 জন মিলে আলে যাব বলে এতটা দূর এসছি, কিন্তু এখানে এসে ফিরে যেতে হচ্ছে। ভাল্লুকের আওয়াজ পেয়ে ভয় লাগছে, অনেকবার ডাকলো, 3-4 বার ডাক শোনা গেল। তো এবার আর রিস্ক নেওয়াটা ঠিক না। আর ওয়েদার ভালো থাকলে রিস্ক নেওয়া যায়, তাহলে অনেক রাস্তাঘাটে লোকও পাওয়া যায়, কিন্তু যেহেতু ওয়েদার ভালো নেই, একদম লোক নেই কোনো, মানে সান্দাকফু থেকে আল পর্যন্ত কোনো লোক পেলাম না আমরা। আল পর্যন্ত গিয়ে এখন খুব একটা লাভও পাওয়া যাবে না, কারণ ওয়েদারের যা পরিস্থিতি, সানসেট যেটার জন্য আলে যাওয়া হয়, সানসেট, সেটাই দেখা যাবে না। তো এত রিস্ক নিয়ে না যাওয়াই ভালো। হোটেলের প্রত্যেকটা ঘরের বেডের নিচে কিন্তু হিটার রাখা থাকে। আর আপনারা যদি বলেন যে আমাদের হিটার দরকার, আপনাদের হিটার দরকার, সেক্ষেত্রে কিন্তু ওনারা হিটার কানেক্ট করে দিয়ে যায়। মানে হিটার কিন্তু বেডের নিচেই রাখা থাকে, জাস্ট ওরা এসে প্লাগের সাথে লাগিয়ে দেয়। সেটা আপনারাও করতে পারবেন। আর এই হিটারের জন্য কিন্তু চার্জ নেয় 300 টাকা, একটু নেগোশিয়েট করলে 250 টাকাতেই হয়ে যায়। তো আমরা বললাম, তাই সেক্ষেত্রে আমাদের 250 টাকাতে করে দিল। আর ওয়াইফাইয়ের জন্য পার হেড, মানে প্রত্যেকটা ডিভাইসের জন্য, প্রত্যেকটা মোবাইলের ডিভাইসের জন্য, বা যে কোনো, আপনি যদি ল্যাপটপেও কানেক্ট করেন, যতগুলো ডিভাইসে আপনারা কানেক্ট করবেন সেগুলোর জন্য কিন্তু 50 টাকা করে চার্জ করে। এই যে দেখুন, এখানে হিটারটা কানেক্ট করে দিয়ে গেছে। আর হিটার কিন্তু বেডের নিচে, মানে এইখানটাতেই ছিল হিটারটা। তো জাস্ট আমরা বলাতে এসে প্লাগে হিটারটা কানেক্ট করে দিয়ে চলে গেল। আর একটা জিনিস বলি, সকাল থেকে আসার পর থেকেই দেখছি জল নেই। মানে প্রত্যেকটা ফ্লোরে, দুটো যে ফ্লোর আছে, দুটো ফ্লোরে যতগুলো ঘর আছে, কোনো ঘরেই কিন্তু বাথরুমে জল পড়ছে না, কারণ পাইপলাইনগুলো বরফে জমে গেছে, তাই জল আসছে না। তো রিসেপশনে যে বাথরুম রয়েছে, সেই বাথরুমে জল অনেকটা একটা বড় জায়গায় জল স্টোর করে রাখা আছে। তো সেখান থেকেই জল বালতি বালতি করে নিয়ে প্রত্যেকটা ঘরে জল নিয়ে আসতে হচ্ছে নিজেদেরকেই। তো আমরাও 2 বালতি জল নিয়ে এসে রাখলাম, কারণ জল তো প্রয়োজনই বাথরুমে। আর তাছাড়া সকাল থেকে আমরা রিসেপশনের বাথরুমে ইউজ করছিলাম, কারণ কত জল টেনে নিয়ে আসা যায়। তো মানে এই একটা খুব মুশকিল শীতকালে। সন্ধেবেলার সানরাইজের এক গমগমে পরিবেশ, তার সাথে গরম গরম চা, কফি আর ভেজ পাকোড়া। চেনা অচেনা সকলের সাথে ডাইনিংয়ে সন্ধেবেলার আড্ডা, আর সেই সাথে হই হুল্লোড়, নাচ গান, গল্প গুজব ইত্যাদি। সানরাইজে ডিনারে বেশ কিছু অপশন ছিল, যেমন চিকেন মিল, ফ্রাইড রাইস চিলি চিকেন কম্বো আর নুডলস চিলি চিকেন কম্বো। আমরা নিয়েছিলাম ফ্রাইড রাইসের সাথে চিলি চিকেন কম্বোটাই। কোনো রকম খাওয়া দাওয়া সেরে -12 ডিগ্রি টেম্পারেচারে হিটার চালিয়ে লেপের নিচে ঢোকাটাই সেই সময়ের একমাত্র সমাধান ছিল। তাই চটজলদি খাওয়া দাওয়া সেরে সোজা ঢুকলাম লেপের নিচে। খুব তাড়াতাড়ি ফিরবো পরের গুরদুমের এপিসোড নিয়ে। তার আগে লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে অবশ্যই পাশে থাকার অনুরোধ রইল।